মাছ বাজার করে দুপুরে রান্না বান্না তার সাথে রাতেও কিছু কাজ এগিয়ে রাখলাম পরের দিনের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ ঘুম থেকে উঠে সকল অলসতা কাটিয়ে এরপর চলে এসেছি মাছ বাজারে। আজকে কিন্তু আমি মাছের আড়তেই এসেছি বাইপাইলে আর কি। এখানে আসলে না সব রকমের মাছগুলো পাওয়া যায়। আর দেখা যায় মহল্লার মধ্যে মাছ কিনলে একটা মাছ কিনলে আরেক রকমের মাছ আর কি পাওয়া যায় না। আর বিশেষ করে এখানে ছোট বড় যে রকম মাছই আমি চাই না কেন সব রকমের মাছই কিন্তু পাওয়া যায়। তো যাই হোক, আমি অল্প আকারেই ভিডিও করেছি, তবে ঈদের পরপরই যেহেতু মাছ বাজারে এসেছি মোটামুটি ফাঁকাও ছিল, আবারও মাছ কিনেও আরাম পেয়েছি। তো সকালবেলা যখন বাজারে যাচ্ছিলাম তখনই জবার আব্বুকে বলতেছিলাম যে চলো বাজারে যাই, সে কিন্তু বাসাতেই ছিল। তো সে আর কি বাজারে যাবে না, বারবার বলতেছিল যে তুমি গিয়ে একটু কিনে নিয়ে আসো। তো অনেকক্ষণ তাকে টানা হেঁচড়া করার পর যখন সে গেল না, তখন আর কি করা, আমি আর কি গেলাম। তো জুইকে সাথে নিয়ে গিয়েছিলাম। আর বাজার করে এসে তেমন একটা টাইম লাগেনি, শুধু মাছ বাজার করেছিলাম আর কিছু সবজি কিনেছিলাম। তো কিনে এসে আমি সাথে সাথেই তাড়াতাড়ি করে আমি কাপড় চোপড়গুলো আর কি ভিজিয়ে দিয়েছিলাম। ওই দিন যে স্বপ্নতে গিয়েছিলাম সেখানকার কাপড় চোপড় কিছু বাসায় পরার কাপড় চোপড় ছিল, আবারও বাজার থেকে এসেছি। তো বোরখা পরে আর কি গিয়েছিলাম, সেই কাপড় চোপড়গুলো ময়লা হয়েছে। তো ভাবলাম যে এগুলো এখন ক্লিন করে ফেলি, যেহেতু বেশি একটা ময়লা হয়নি। আর বাসায় না কারেন্ট নেই, তো ভাবলাম বাইরের ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা। এখন যদি আমি কাপড় চোপড়গুলো ধুয়ে তাড়াতাড়ি করে রোদে আর কি বাইরে আর কি মেলে দেই, রোদ তো তেমন একটা নেই, হালকা পাতলা। তো তাড়াতাড়ি করে কিন্তু শুকিয়ে যাবে। আর পাতলা পাতলা কাপড় চোপড় এগুলো শুকাতে কিন্তু তেমন একটা সময় লাগবে না। গত ভিডিওতে আমার মেয়ের পরীক্ষা নিয়ে একটি ভিডিও ছেড়েছিলাম, তো সেখানে সব আপুরা দেখলাম আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করেছেন। আবার অনেক আপুরা তাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছেন বা অনেকের আত্মীয় স্বজনের ছেলেমেয়েরাও পরীক্ষা দিচ্ছেন, সেগুলো কমেন্ট বক্সে লিখেছেন। তো প্রতিটা বাবা মায়েরই কিন্তু সন্তান নিয়ে অনেক স্বপ্ন থাকে। তো আমি মন থেকে সবসময় দোয়া করব যে প্রতিটা সন্তান যেন তাদের বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে। যাই হোক, সব আপুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এখানে আমি মোটামুটি কিন্তু এর মধ্যে ঘরের কাজও অনেক কিছু গুছিয়ে নিয়েছি, কারণ ঘর দুয়ার অনেক কিছু এলোমেলো ছিল। তো ডাইনিং টেবিল, তারপরে ওই দিক থেকে সোফা টোফা যা যা ছিল এগুলো মোটামুটি ঝাড়া পোছা করে নিয়েছি। অফ ক্যামেরাতে করেছি, কারণ ভিডিও করে না কাজগুলো করতে গেলে অনেকটা লেট হয়ে যেত, আর ভিডিওগুলো দেখা যায় এমনিতেই অনেক বড় হয়ে যায়। তো যাই হোক, যে মাছগুলো এনেছি সে মাছগুলো এই তো এখানে আমি ঢেলে নিচ্ছি একটা শ্রেণীর মধ্যে। তো আমি কাসকি মাছ এনেছিলাম, তেলাপিয়া মাছ, ছোট একটা রুই মাছ, বাইং মাছ, এগুলোই এনেছিলাম। তো মাছগুলো না একদম প্রত্যেকটা মাছ একদম তাজা ছিল। আর চিংড়ি মাছও এনেছিলাম সাথে। তো মাছগুলো তাজা থাকার কারণে কিন্তু ভালোই পরে আমি আর কি কুটে নিয়েছি। আর সকালে নাস্তা যেহেতু করিনি, অফ ক্যামেরাতে উঠে আগে কাজগুলো গুছিয়ে না নিলে পরবর্তীতে মাছ কুটে ওই কাজগুলো করতে গেলে না অনেকটা দেরি হয়ে যেত। এই কারণে আর কি পলিতে থাকলে মাছগুলো একটু নরম হয়ে যেত, যার কারণে আমি ঢেলে তারপরে রেখে দিলাম। আর হাতটাও হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিলাম। এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গিয়েছে, কারণ যেহেতু কাপড় চোপড় হাতেই কেচেছি, বাসায় কারেন্ট নেই। তো ওয়াশিং মেশিনের আশায় থাকলে কখন কারেন্ট আসবে আর কখন এই কাপড় ধুবো আর শুকাতে দিব, তো অনেকটা কিন্তু লেট হয়ে যাবে। যার কারণে হাতেই কাপড় চোপড়গুলো কেচে দিয়েছি। কাপড়গুলো কাচতে গিয়ে কিন্তু অনেকটা আমি ভিজেও গিয়েছি। আর এ পাশ থেকে আমি এই যে আটাটা রিফিল করে নিলাম। বাজার আনার পর এখন ওইভাবে আমি বাজারগুলো গুছাতে পারিনি। আর দেখলাম চুলায় গ্যাসের পরিমাণটা একেবারেই কম। তো এর মধ্যে আমি অফ ক্যামেরাতে এই যে রুটি বেলে তারপরে সিলিন্ডারে রুটিগুলো ভেজে নিচ্ছি, কারণ ঈদের পরই সব কিছু খুলে যাওয়ার পর দেখলাম গ্যাসের সমস্যাটা আবারও দেখা দিয়েছে। তো কি আর করা, এখন যে কতদিন আবার এই সিলিন্ডারে রান্না করতে হবে সেটা তো বলতেই পারি না, কারণ গ্যাস থাকে না বললেই চলে।
তো এর মধ্যে আমি চা পাতা আর চিনি দিয়ে দিলাম। আর নাস্তাটা শেয়ার করতে পারিনি, কারণ তখন না আমার ফোন চলে এসেছিল। তো আমার খালা শাশুড়ি আর কি ফোন দিয়েছিল, তার সাথে আমি কথা বলতেছিলাম। একের পর একটা ফোন আসতেছিল, যেমন আমার ভাই দিয়েছিল, আমার বোন দিয়েছিল। তো সবার ফোন রিসিভ করতে করতে সকালের নাস্তাটা ওইভাবে আর শেয়ার করতে পারলাম না। আর এই দিক থেকে আমি কিন্তু অফ ক্যামেরাতে মাছগুলো কুটে খুব সুন্দর করে মাছগুলো ধুয়ে নিয়েছি। মাছগুলো কিন্তু আমি লবণ দিয়েই কেচে নিয়েছি। আর প্রতিটা বক্সে মাছগুলো এখন নিয়ে রাখলাম। এগুলো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। বিদ্যুৎটা দেখলাম যে অতিরিক্ত প্রচুর জ্বালাতন করছে, কারণ থাকে না বললেই চলে। এই আসছে আবার এই চলে যাচ্ছে। তো যার কারণে চিন্তা করলাম মাছগুলো আর বেশি টাইম বাইরে না রাখাই ভালো। যত তাড়াতাড়ি রেখে দিব ততই ভালো ডিপ ফ্রিজে। তো মাছগুলো আমি ডিপ ফ্রিজে রেখে আমি এই যে সবজি নিয়ে এসেছিলাম আজকে আর কি, পুঁই শাক, তারপরে পটল, বেগুন, এগুলো নিয়ে এসেছিলাম, ঢেঁড়স। তো অফ ক্যামেরাতে এগুলো আমি কাটাকাটি করে নিয়েছি। যেদিন মাছের বাজার থাকে সেদিন কিন্তু কাজের ঝামেলা অনেক বেশি থাকে। আবার তার উপরে শাক কিনে নিয়ে এসেছি। তো অনেক দিন যাবত না আমার ইচ্ছে করছিল যে শাকগুলো কিনে নিয়ে আসে আর কি, পুঁই শাক দিয়ে আমি চিংড়ি মাছ খাবো। তবে পুঁই শাক তো ঠিকই পাই, তবে চিংড়ি মাছ কিন্তু আমাদের এলাকার মধ্যে যে বাজারগুলো আছে তেমন একটা আর কি ওঠে না। আর এখন তো মেয়ের পরীক্ষা চলছে। তো এই মুহূর্তে যদি আমি দেখা যায় যে বাজারটা না করতাম, মাছ বাজারটা, তাহলে আমার অনেকটা ভোগান্তির শিকার হতে হতো। এই কথাটা কেন বললাম, কারণ ওই যে বললাম যে জবার আব্বু এখন কিন্তু বাজার, শুকনা বাজার বলেন বা কাঁচা বাজার বলেন, কোনোটাই সে করে না যতক্ষণ পর্যন্ত আমি না করব। আর যদি আমি আজকে মাছ বাজারগুলো না করতাম, তাহলে হয়তো প্রতিদিনে আমাকে আলু ভর্তা, ডিম বা ডাল এগুলো দিয়ে খাওয়া দাওয়া করতে হতো। তো দেখা যায় নিজেদের কোনো সমস্যা হয় না, কিন্তু বাচ্চাদেরকে তো প্রতিদিন আর ওইভাবে ডাল, ডিম এই ধরনের খাবারগুলো দেওয়া যায় না। তো কিছুই করার নেই। তো মেয়েদের মুখের দিকে তাকিয়ে বাজারে যেতে হলো, কারণ আমার কেন যেন ওই যে বললাম আরেকদিন যে আমার বাজারে যেতে ইচ্ছে করে না, প্রচণ্ড খারাপ লাগে। কারণ এই কাজটা কিন্তু পুরুষ মানুষের কাজ, সে বাজার করে এনে দিবে আর আমি ঘরে বসে সেগুলোকে সুন্দর করে প্রসেস করে আমার মতো করে আমি রেখে দিব। ইদানিং সে হাট বাজার না থাকলে হাজার চিৎকার চেঁচামেচি করলেও কিন্তু সে বাজারটা আর কি একেবারেই করতে চায় না, না থাকলে নাই। তো দেখা যায় টাকাটা ধরিয়ে দেয়, তারপর আমাকে বলে যে তুমি বাজার করে নিয়ে আসো। আর টাকার পরিমাণটা এমন পরিমাণে দেয় যেটা দিয়ে এদিকও হয় না সেদিকও হয় না। তো যাই হোক, আমি মাঝে মাঝে রাগ করি, তারপরও আবারও মনকে সান্ত্বনা দিয়ে বলি যে ঠিক আছে, যা আছে যেভাবে আছে এভাবে চালিয়ে নেই। আসলে আমরা যারা সাংসারিক মেয়ে আছি বা আমরা যারা সংসার করতে করতে এ পর্যন্ত চলে এসেছি, তো অনেক সময় না অনেক কিছু দেখা যায় না চাইলেও অনেক কিছু আমাদেরকে মানিয়ে গুছিয়ে নিতে হয়, কিছুই করার নেই। তো পুরুষরা যেভাবে চওড়া গলায় কথা বলতে পারে, তো একজন নারী কিন্তু চাইলেই সেভাবে চওড়া গলায় কথা বলতে পারে না। আবারও যদি সেটা কাজের ক্ষেত্রে বলেও ফেলে, তাহলে পুরুষদের কাছে সেটা শুনতেও আবার খারাপ লাগে। তবে দুই একটা সময় কিন্তু চওড়া গলায় কথা না বলে পারাও যায় না। কথা বলতে বলতে কত কথা বলে ফেললাম। আসলে দেখা যায় কি যে সংসার জীবন এমন একটা জীবন, আপনি যতই এখানে স্যাক্রিফাইস করেন না কেন, দেখবেন যে কোনো নামই নেই আপনার। আর সব পুরুষও কিন্তু জগতে এক হয় না যে বউদের কোনো কিছুতে যে ভালো কোনো সুনাম করে না। তবে সব পুরুষ কিন্তু পৃথিবীতে এক হয় না। এখনো পৃথিবীতে এত ভালো পুরুষ আছে বলেই অনেক সংসার এখনো টিকে আছে। তো যাই হোক, স্যাক্রিফাইস করতে করতেই সারাটা জীবন পার করে দিব। আর এই দিক থেকে আমি আলু নিয়ে নিলাম, বিকেলে মেয়েদের জন্য আর কি ফ্রেঞ্চ ফ্রাই করব। তো সকাল থেকে রাত পর্যন্ত কত রকমের কাজ দিয়ে যে দিনটা আমার পার হয় সেটা আমি ভালো জানি। একটা সেকেন্ডের জন্য কিন্তু আমি বসে থাকতে পারিনি। তো দুপুরে রান্নাবান্নাও এক পাশ থেকে করতেছিলাম, আরেক পাশ থেকে বিকালের নাস্তার আয়োজনও করতেছিলাম। তো এখানে আমি ঢেঁড়স ভাজি করে নিয়েছি আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। তবে আলহামদুলিল্লাহ আজকে দুপুরের খাবারটা এত মজা হয়েছিল। তো এদিক থেকে আমি লবণ দিয়ে একবার আর কি আলুটা দিয়ে বলক তুলে নিয়েছি।
তো এখন আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে পানিটা ছড়তে দিয়ে দিব। আসলে রান্নার ফাঁকে কাজটা করে রাখলাম, এতে করে কিন্তু বিকেলবেলা এই কাটাকাটির ঝামেলাগুলো আর আমাকে করতে হবে না। আর এই তো এখন বিসমিল্লাহ বলে ভাত খেয়ে নিচ্ছি। তো 3 মা নিয়ে একই সাথে বসেছি। তো পুঁই শাকটা যখন চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম এতটা স্বাদ হবে আমি ভাবতে পারিনি। আসলে অনেক দিন পর খাচ্ছি তো এই কারণে মনে হচ্ছে যে শাকটা খেতে বেশি ভালো লেগেছে। আর বাসায় কিন্তু কারেন্ট চলে গিয়েছে। সারাদিনে যে কতবার কারেন্ট যায় আর আসে। তো আমরা খাবার-দাবার শেষ করে অনেকটা টাইম কিন্তু আমি রেস্ট করেছি। সারাদিন এত কাজ করেছি, আজকে কিন্তু অনেক খারাপ লেগেছে। আর ওইদিন যে সুপার শপে গিয়েছিলাম, এখানে আমি চিকেন হোয়াইট মিটবলটা কিনে নিয়ে এসেছিলাম। তো আমি আর কি কিনতে চাইনি। তো এখানে জবাই আর কি বলল যে, "মা মিটবলটা কিনো।" তো আমি বলতেছিলাম যে, "কেমন না কেমন হবে, খেতে ভালো লাগবে কিনা?" তো বলল যে, "বেশি না, 1 প্যাকেট আগে নিয়ে দেখো, যদি খেতে ভালো লাগে তারপর না হয় আবারও পরে কিনে নেওয়া যাবে।" তো এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদম পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এই চালনিটার মধ্যে যেহেতু আমি রেখে দিয়েছিলাম, আর এখন এক এক করে আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিচ্ছি। সিদ্ধ করার সময় যেহেতু লবণটা ব্যবহার করেছি, এই মুহূর্তে কিন্তু আর লবণটা ব্যবহার করছি না। কারণ ওই সময়তে আমি লবণটা আন্দাজ করেই দিয়েছিলাম যেন ভাজার সময় আর এক্সট্রা কোনো লবণ আমাকে ব্যবহার করতে না হয়। আমার মেয়েরা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে বেশ পছন্দ করে। তবে সত্যি কথা বলতে যে রান্নাবান্না করতে আমারও ভীষণ ভালো লাগে। তবে এই গ্যাসের কারণে আমি কিন্তু অনেক রান্নাবান্না করতে চাইলেও আমি করতে পারি না। কারণ সিলিন্ডারের উপরে যদি সারাক্ষণ এভাবে আমাকে থাকতে হয়, তাহলে একটা সিলিন্ডার কিন্তু বেশি দিন যায় না। আসলে গ্যাসটা যদি একটা টাইমেও থাকে, সকালে না হয় দুপুরে অথবা রাতে বা বিকেল দিকে যদি থাকে, তো অর্ধেকটা টাইমও যদি আমি একটু গ্যাসে রান্না করি তাহলেও কিন্তু সিলিন্ডারটা একটু সাশ্রয় হয়। তো এই সিলিন্ডারে রান্না করতে গিয়ে দেখা যায় অনেক কিছু হিসাব কিতাব করে তারপর আমাকে রান্নাটা করতে হয়। এটাই হচ্ছে একটা বড় সমস্যা। এই এলাকার মধ্যে বেশিরভাগই দেখা যায় যখন শিল্প এলাকা যেহেতু সব গার্মেন্টস খুলে যায় তখন কিন্তু গ্যাসটা আর ওইভাবে থাকে না। যেহেতু মেয়ের পরীক্ষা চলছে তাই আর কি হাজারটা দখল সামলিয়ে আজকে মাছ বাজার করে নিলাম। এছাড়া কোনো উপায় ছিল না। আর মাছ বাজার না করলে দেখা যায় এভাবে হয়তো ওই যে বললাম যে সবগুলো দিন আমাকে পার করতে হতো। আর মিট বলগুলো না আমি কি করেছি একটু আর কি টুথপিকের মধ্যে দিয়ে তারপরে আর কি এখন মিট বলগুলো ভেজে নিচ্ছি। তেলটা যেহেতু প্রচুর পরিমাণে গরম ছিল তো দেবার সাথে সাথে আর কি কালার চলে এসেছে। তো যাই হোক এরপরে আমি একদম চুলার আঁচটা একদম নিভু আঁচ করে তারপরে তেলটা যেহেতু বেশি পরিমাণে গরম আছে, বাকি মিট বলগুলো আমি ভেজে নিচ্ছি। এই ধরনের খাবারগুলো ঘরে বানাতে গেলে একটু যদিও কষ্ট হয়, তো কিনে এনে তো সহজে খুব সুন্দর করে ভেজে খেয়ে নেওয়া যাচ্ছে। তবে বানাতে গেলে কষ্টটা একটু বেশি হয়, তবে সেটা কিন্তু খুবই সুস্বাদু হয়। তবে এই মিট বলটা না খেতে দারুণ হয়েছিল। আর যদিও এটা কেনা, তবে এটা খাবার পর আমি মনে মনে বলতেছিলাম যে মিট বলটা আসলেই খুব ভালো। তো মনে হচ্ছিল যে একদম বাসায় বানানোই মিট বলটা আমরা খাচ্ছি। তো আমি খাওয়া-দাওয়ার পরে আমি কিন্তু কোনো কিছুই বলিনি। তবে জবা রাতের বেলা বলতেছিল যে, "আম্মু মিট বলটা কিন্তু মনে হচ্ছিল যে একদম ঘরে তৈরি করা হয়েছে। খেতে কিন্তু অনেক মজা লেগেছিল। তো তুমি আব্বুকে বলো আরও ২-৩ প্যাকেট নিয়ে আসতে।" তো আমি বলতেছিলাম এটা ঘরেই তো তৈরি করা যায়। তো বলতেছে ঘরে তৈরি করা অনেক ঝামেলা। এত কষ্ট করার দরকার নেই। তুমি আব্বুকে বলো আরও ২ প্যাকেট কিনে নিয়ে আসতে। তো বললাম যে ঠিক আছে যেটা আনা হয়েছে সেটা আগে খাও, তা খেয়ে শেষ করো তারপর আবারও নিয়ে আসতে বলবো। তো এই তো এখন ৩ মা মেয়ে সন্ধ্যায় নাস্তা করতে বসে পড়লাম। এই ধরনের নাস্তাগুলো যেহেতু ২ বোনেরই খুবই পছন্দ, তো এই ধরনের নাস্তা বানালে তাদেরকে কিন্তু তেমন একটা ডাকাডাকি করতে হয় না। দেখা যায় যখন নাস্তাগুলো তৈরি করি একদম আমার ঘাড়ের উপরে গিয়ে দাঁড়িয়ে থাকে যে কখন রান্না হবে আর কখন তারা খাবে।
তো যাই হোক, আসলে ওই যে বললাম যে অনেক কিছুই ইচ্ছে করে যে তৈরি করি, তবে এই গ্যাসের কারণে আমার ইচ্ছে করে না কোনো কিছু তৈরি করে মেয়েদেরকে খাওয়াই। আর এখন মাঝে, মাঝে এত তিক্ত হয়ে যাই যে কতক্ষণে এই এলাকাটা ছাড়বো। কারণ গ্যাস যেহেতু থাকে না, তো গ্যাসের কারণে কিন্তু অনেকটা ভোগান্তি আমাকে পোহাতে হয়। তো নাস্তা করে সাথে, সাথে প্লেট বাটি আমি ধুয়ে ফেলেছি। আর এখানে আগামীকাল আরকি সকালে নাস্তার জন্য অ্যাঙ্কারের ডালটা ভিজিয়ে দিলাম। তো ডালটা বের করে দেখতে পেলাম যে অনেকগুলো পোকা হয়ে গিয়েছে। তো ডালটা খুব ভালো করে আমি কয়েকবার ধুয়ে পোকাগুলো ফেলে আবার পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এই বয়মে যতটুকু ডাল ছিল সেগুলো আমি ছুরিটার মধ্যে দিয়ে একটু ভালো করে চেলে নিচ্ছিলাম, যেন পোকাগুলো বের হয়ে যায়। আর জারটা পরে আমি ধুয়ে ক্লিন করে ফেলবো। আর এই ডালগুলো আবার আগামীকাল ভিজিয়ে দিব। এর মধ্যে আমি অফ ক্যামেরাতে চা ছিল, তো সকালের চাটাই এখন গরম করে নিলাম। আর মেয়েরা তো চা খাবে না। চা খেতে, খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।